হ্যাঁ, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট। তো বিফোর স্টার্টিং দ্য ওয়েভ থিওরি অফ লাইট আমাদের বেসিক কতগুলো কনসেপ্টের দরকার বা তো ফার্স্ট কথা হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট, এই কনসেপ্টটা বা এই জিনিসটা তৈরি হয়েছে অ্যারাউন্ড 1678। এই সময় এই থিওরিটা তৈরি হচ্ছে। এই থিওরিতে কি বলছে যে হোয়েন এভার লাইট ট্রাভেল থ্রু আ মিডিয়াম, whenever a light travel through a medium, it must be follow the wave nature. এটা হচ্ছে আমার ওয়েভ থিওরি। এখান থেকে আমরা কি কি পেয়েছিলাম, এখান থেকে আমরা ভালোভাবে রিফ্লেকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এটসেট্রা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারলাম। বাট ওয়েভ থিওরি কিন্তু এটা এক্সপ্লেন করতে পারেনি যে লাইট কেন ভ্যাকুয়ামের মধ্যে ট্রাভেল করতে পারে। লাইট কেন ভ্যাকুয়ামের মধ্যে ট্রাভেল করতে পারে এটা কিন্তু পরে ইলেকট্রোম্যাগনেটিক নেচার অফ দ্য লাইট ওয়েভ, যেটা 1873 আমাদের সাজেস্ট করেছিলেন ম্যাক্সওয়েল, তিনি কিন্তু এই জিনিসটাকে এক্সপ্লেন করলেন যে না, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার জন্য লাইট ভ্যাকুয়ামে ট্রাভেল করতে পারে। কিন্তু ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও আমাদের ফটোইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারেনি। সেই জন্য লেটার 19th সেঞ্চুরিতে প্ল্যাঙ্ক অ্যান্ড উইথ দি হেল্প অফ স্যার আইনস্টাইন, তো ওনাদের এক্সপ্লেনেশনের সাহায্যে আমরা কিন্তু এটা প্রুফ করলাম যে লাইট নট অনলি ওয়েভ নেচার, লাইটের পার্টিকেল নেচারও আছে, দিয়ে আমরা বাকি ঘটনাগুলোকে সুন্দর করে এক্সপ্লেন করেছিলাম। তো লেটস এবার ইন্ট্রোডিউস করছি আমাদের ওয়েভ থিওরি। তো ওয়েভ থিওরিতে পড়তে গেলে ফিউ ডেফিনেশন, যেটা একটা ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি? ওয়েভ ফ্রন্ট জিনিসটাকে একটু বুঝে নিই। মনে কর কতগুলো পার্টিকেল এখানে ভাইব্রেট করছে। এই পার্টিকেলটা এখানে আছে, এই পার্টিকেলটা এখানে আছে, এটা এখানে আছে, এটা একদম এক্সট্রিমে আছে, এটা আবার এখানে আছে, এটা এখানে আছে, এটা আবার এখানে আছে। এবার এই পার্টিকেলগুলো ভাইব্রেট, মানে পারপেন্ডিকুলার বা ভার্টিক্যালি ভাইব্রেট করে যাচ্ছে, ঠিক আছে। এবার কি বলছি যে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ওয়েভ ফ্রন্ট, যে পার্টিকেলগুলো মিডিয়ামে আছে যারা ভাইব্রেটিং ইজ সেম ফেজ, আমি অ্যাট এনি ইনস্ট্যান্ট, মানে অ্যাট এনি ইনস্ট্যান্ট, আমার কন্ডিশন হচ্ছে কি, অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য পার্টিকেল vibrated in a same phase, এটা হচ্ছে আমার কন্ডিশন। অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য পার্টিকেলস আর ভাইব্রেটেড ইন আ সেম ফেজ, আমি একটা টাইমটাকে ফিক্সড করে দিয়েছি, সেই মুহূর্তে যে সমস্ত পার্টিকেলগুলো সেম ফেজে ভাইব্রেট করছে তাদেরকে আমি জয়েন করছি। কী বললাম? সেম ফেজে যারা ভাইব্রেট করছে তাদেরকে আমি জয়েন করছি। তাহলে যাদের পার্টিকেলগুলোকে জয়েন করি, তাহলে এই যে আমরা একটা এনভেলপের মতন ফিগার পাচ্ছি রেড কালারে, এইটা হচ্ছে আমার ওয়েভ ফ্রন্ট। তাহলে কি হচ্ছে, একটা মিডিয়ামে পার্টিকেল ভাইব্রেট করছে, সেই ভাইব্রেট করার সময় অ্যাট এনি ইনস্ট্যান্ট যে পার্টিকেলগুলো সেম ফেজে আছে তাদেরকে যদি আমি কানেক্ট করি, তাহলে যে জিনিসটা পাই সেই জিনিসটাকে বলছি আমি ওয়েভ ফ্রন্ট অফ দ্যাট ওয়েভ। ঠিক আছে, এই ডেফিনেশনটা বই থেকে পড়বি। এবার কথা হচ্ছে যে দেয়ার আর মেনলি 3 টাইপস অফ ওয়েভ ফ্রন্ট প্রেজেন্ট। 3 type of wavefronts are present. One হচ্ছে ফার্স্ট প্লেন ওয়েভ ফ্রন্ট।
প্লেন ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট কেমন দেখতে হবে? সিম্পলি স্ট্রেট লাইনের মতন হবে। দ্যাট ইজ দ্য প্লেন ওয়েভ ফ্রন্ট। আর এই যে এগুলো হচ্ছে রে। এখানে একটা জিনিস মনে রাখবি যে রে ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ ফ্রন্ট। রে ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, তো এটা হচ্ছে আমার প্লেন ওয়েভ ফ্রন্ট, যেখানে এক একটা ওয়েভ ফ্রন্টগুলো প্লেনের মতন আছে। সোর্স, প্লেন ওয়েভ ফ্রন্ট জেনারেট করার জন্য সোর্স কী লাগবে? সোর্স হচ্ছে এনি কাইন্ড অফ সোর্স present far away from the observer. In ideal condition, source must be present at infinite. সোর্সটা আমার ইনফাইনাইটে প্রেজেন্ট থাকতে হবে। এটা হচ্ছে আমার প্লেন ওয়েভ ফ্রন্ট। তাহলে প্লেন ওয়েভ ফ্রন্ট কেমন? তার সোর্স। এরপর যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ড ওয়েভ ফ্রন্ট, দ্যাট ইজ দ্য সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। তাহলে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট কেমন দেখতে হবে? সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হচ্ছে লাইক সিলিন্ডারের মতনই হবে। থ্রি সিক্সটি ডিগ্রি প্রোপাগেট করছে। বা আমি যদি একটা পার্ট নিই এটা এখান থেকে, তাহলে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট কানেক্টটা এরকম দেখতে হবে। জানি না তোরা বুঝতে পারছিস কি না। লাইক দ্যাট, এরকম হবে সিলিন্ডারকে, যেটা প্রোপাগেট রে ডাইরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য কার্ভ সারফেস। ঠিক আছে, যেখানে হচ্ছে ডাইরেকশন অফ দ্য রে কি পারপেন্ডিকুলার টু দ্য কার্ভ সারফেস। তাহলে এর সোর্স কি? এর সোর্স হচ্ছে লিনিয়ার ইন শেপ। আমাদের রিয়েল লাইফে হচ্ছে টিউবলাইট। টিউবলাইট হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের একটা এক্সাম্পল। 3 হচ্ছে আমার স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট মানে বুঝতেই পারছি স্পিয়ারের মতন হবে, মানে রাউন্ড শেপে হবে। দ্যাটস দ্য স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এখানেও রেগুলো হচ্ছে আমার পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, সো এখানে সোর্স কী হবে? এখানে সোর্স হচ্ছে এনি কাইন্ড অফ পয়েন্ট সোর্স। এনি কাইন্ড অফ পয়েন্ট সোর্স থেকে আমার স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি হয়। এবার খেয়াল করা দেখ, যদি স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্টে যদি ইনফাইনাইটে হয় তখন এই স্পেরিক্যালের কার্ভ নেচারটা হারিয়ে যায় এবং অলমোস্ট স্ট্রেট লাইনের মতন এসে যায়। দ্যাট ইজ দ্য প্লেন ওয়েভ ফ্রন্ট। ওই জন্য প্লেন ওয়েভ ফ্রন্টে কী বলেছিলাম? এনি কাইন্ড অফ সোর্স প্রেজেন্ট ফার অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার ইজ ক্রিয়েটেড দ্য প্লেন ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোরা টেস্ট পেপার দেখলে দেখবি ইচ অ্যান্ড এভরি ইয়ারে এই জিনিসটা রিপিটেশন আছে। সেটা হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল অফ ওয়েভ থিওরি। হাইগেনস থিওরি or principle for wave optics. হাইগেনস থিওরি or প্রিন্সিপাল অফ দ্য ওয়েভস। তো এখানে কি বলছে তার আগে আমরা থিওরিটা জেনে নিই। থিওরিটা ফার্স্ট পয়েন্ট আছে এরকম, আমি এখানে ইংরাজিতে লিখছি, তোরা বই থেকে বাংলায় পেয়ে যাবি। কি বলছে?
each point on a wave front act as a fresh source of new disturbance or new distribution called secondary waves or wavelets. কি বলছে, একটা ওয়েভ ফ্রন্টের উপর যে কটা পয়েন্ট আছে তারা প্রত্যেকটা একটা ফ্রেশ সোর্স হিসেবে অ্যাক্ট করবে। অর্থাৎ মনে কর আমি এরকম একটা ওয়েভ ধরেছি, স্ট্রেন একটা ওয়েভ ফ্রন্ট ধরলাম, একটা প্লেন ওয়েভ ফ্রন্ট ধরেছি, তার মধ্যে আমি ধরে নিচ্ছি এই কটা পয়েন্ট আছে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট অন দ্য ওয়েভ ফ্রন্ট আর অ্যাক্ট অ্যাজ এ ফ্রেশ সোর্স। তাহলে এইগুলি যদি পয়েন্ট আছে তার মানে এটা কী হবে, পয়েন্ট সোর্সের মতন বিহেভিয়ার করবে। আমরা জানি পয়েন্ট সোর্সের মতন বিহেভিয়ার করলে কেমন ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। তাহলে আমি এখান থেকে ধরে নিলাম এইরকমভাবে স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি করলো। এই লাইনটাই, এই যে ছবিটা, এই ছবিটাই এখানে বোঝানো হয়েছে যে ইচ পয়েন্ট অন আ ওয়েভ ফ্রন্ট অ্যাক্ট অ্যাজ এ ফ্রেশ সোর্স অফ নিউ ডিস্টারবেন্স কল দ্য সেকেন্ডারি ওয়েভস অর ওয়েভলেটস। এইগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি ওয়েভস অর ওয়েভলেটস, আর এইটা হচ্ছে আমার প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, তাহলে এটাকে বলছি আমি প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, আর দিস আর নোন অ্যাজ দ্য secondary waves or wavelets. Okay, got it. এবার নেক্সট পয়েন্টটা বলি, কি বলছে, দ্য সেকেন্ডারি ওয়েভলেটস spread in all directions, spread out in all direction with the speed of the light in a given medium. অর্থাৎ আমার যে সেকেন্ডারি ওয়েভগুলো তৈরি হয়েছিল সেই সেকেন্ডারি ওয়েভগুলো 360 ডাইরেকশানে মুভ করবে এবং দ্য স্পিড অফ দ্য লাইট, যে একই লাইটের স্পিডে ট্রাভেল করছে সেই লাইটের স্পিডেই ট্রাভেল করবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি আগের ছবিটা দেখি তাহলে হচ্ছে এখানে আমরা এই পার্টটার কনসিডার করিনি। তার মানে সেকেন্ড পয়েন্টটা বলছে যে 360 ডিগ্রিতে মুভ করতে পারবে এবং the speed of the secondary wavelets is identical to the speed of the primary wave. মানে ওয়েভটা যে স্পিডে প্রপাগেট করছিল ওই সেকেন্ডারি ওয়েভলেটসগুলো সেম স্পিডে প্রপাগেট করবে। ঠিক আছে, থার্ড পয়েন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্ড পয়েন্ট আমাদের বলছে দ্য নিউ ওয়েভ ফ্রন্ট অ্যাট এনি লেটার টাইম ইজ গিভেন বাই দ্য ফরওয়ার্ড এনভেলপ। কী বলছে, দ্য নিউ ওয়েভ ফ্রন্ট at any later time is given by the forward envelope. ঠিক আছে, of the secondary wavelets at that time. সেই সময় পরবর্তীকালে আমি যদি করি তাহলে আমি এই পাবো। তাহলে আমি ছবি যদি আরেকবার আঁকি তাহলে 3 নম্বর পয়েন্টটা এক্সপ্লেন করা যাবে। অর্থাৎ আমি এটা প্লেন ওয়েভ ফ্রন্টে নিচ্ছি আবার, তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট পয়েন্ট আমার প্রত্যেকটা পয়েন্ট এর উপর একটা সেকেন্ডারি সোর্স হিসেবে অ্যাক্ট করছে। তাহলে এরা একটা করে সেকেন্ডারি ওয়েভলেটস বা ওয়েভস তৈরি করলো। এটা হলো ফার্স্ট পয়েন্টের ছবিটা। সেকেন্ড পয়েন্ট বলছে না 360 ডিগ্রিতেই মুভ করবে, তাহলে প্লেট পিছনের দিকে পার্টটাও ড্র করলাম। এবার কি বলেছে,
লেটার টাইম মানে আমি মনে হচ্ছে ডেল্টা টি টাইমে পরে, মানে এই দিকটা অ্যাকচুয়ালি ওয়েভ প্রোপাগেট করছে, ঠিক আছে। তাহলে সেম ফর এনভেলপ, এবার মনে কর যে সমস্ত ওয়েভগুলো সেম ফেজে আছে তাদেরকে আমি অ্যাড করছি, যারা সেম ফেজে আছে বা ট্যানজেন্সিয়াল সারফেস আছে তাদেরকে আমি অ্যাড করছি। তাদেরকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কোন জিনিসটা পাবো, তাহলে দেখ তাহলে এই যে রেড কালারের যে ওয়েভ ফ্রন্টটা পাচ্ছি এটা হয়ে গেল আমার নিউ ওয়েভ ফ্রন্ট, আর এটার মধ্যে ধরে নিলাম ডেল্টা টি টাইম ডিফারেন্স আছে, ঠিক আছে। তাহলে এই যে রেড কালার ওয়েভ ফ্রন্টটা পেলাম এটা হচ্ছে আমার নিউ ওয়েভ ফ্রন্ট। তাহলে রেড কালার যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি নিউ ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টটা নতুনভাবে জেনারেট হলো, ঠিক আছে। এই তিনটে প্রিন্সিপাল আমার হাইগেন্স বলছে। তো এবার যদি আমরা একটা প্লেন ওয়েভ ফ্রন্ট দিয়ে এঁকেছি, এবার যদি আমায় স্পেরিক্যাল বলতো তাহলে স্পেরিক্যাল দিয়ে ড্র করতে পারতাম, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখবি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি রেড কালার দিয়ে লিখছি, নো ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট ইজ পসিবল, নো ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট ইজ পসিবল। কোনোরকমভাবে ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট পসিবল নয়, ঠিক আছে। কেন, ওয়াই? কারণটা হচ্ছে দ্য ডাইরেকশন অফ ফ্লো, এখন এইদিকে এখন ওয়েভটা প্রোপাগেট করছে, ওয়েভ প্রোপাগেট করছে মানে একটা এনার্জিটাও ফ্লো করছে, সেই জন্য বলা আছে দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ এনার্জি is not and the direction flow is not possible to reverse। একটা এদিকে এনার্জি ফ্লো করছে, এদিকে এনার্জি ফ্লো করছে, হঠাৎ করে আমি এনার্জি ফ্লোটাকে এরকমভাবে ব্যাকওয়ার্ড করতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে আমার থিওরিটিক্যালি অ্যাপ্রোচ। ম্যাথমেটিক্যালি কী জানি, ম্যাথমেটিক্যালি হচ্ছে কি, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য সেকেন্ডারি ওয়েভলেট, the AMPL, the amplitude of the secondary wavelet is proportional to 1 by cos theta। এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে যেটা তোদের সিলেবাসে নেই, তো ধরে নিই এটা 1 প্লাস cos theta একটা ফ্যাক্টরের উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে। এবার ইফ উই ওয়ান্ট টু রিভার্স, direction then theta must be pi। এবার cos theta এবার তাহলে cos theta ইকুয়াল টু cos pi ইকুয়াল টু -1, তাহলে আমার অ্যাম্পলিটিউড কী হয়ে যাচ্ছে, বিকামস 1 প্লাস cos theta মানে 1 - 1 মানে 0 হয়ে যাচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে যে আমার দ্য প্রবাবিলিটি দ্য ওয়েভ ফ্রন্ট প্রেজেন্ট ইন রিভার্স ডাইরেকশন ইজ 0, মানে রিভার্স ডাইরেকশনে কোনো ওয়েভলেস থাকতেই পারবে না। এটা ইমপ্লাইজ দেখাচ্ছে কি, অ্যাম্পলিটিউড 0 হয়ে যাচ্ছে মানে কি, নো ওয়েভ ক্যান প্রেজেন্ট ইন রিভার্স ডাইরেকশন। তো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবি যে আমার ওয়েভ ফ্রন্ট যখন তৈরি হয় যেদিকে ডাইরেকশন অফ প্রোপাগেশন সেই দিকেই আমি ওয়েভ ফ্রন্ট এগোতে পারবো, আমি কখনোই ব্যাকওয়ার্ড প্রোগ্রেস করতে পারবো না। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা মাথায় রেখো। এবার কতগুলো প্রুফ আছে, প্রুফ দ্য লজ অফ রিফ্লেকশন বাই ইউজিং অফ হাইগেন্স প্রিন্সিপাল। Proof of laws of reflection by using Huygens প্রিন্সিপাল, ঠিক আছে। তো ফার্স্টে আমি ছবিটাকে এঁকে নিই, মনে করছি এটা আমার হচ্ছে প্লেন অফ রিফ্লেক্টর,
তো ফার্স্ট আমি ধরলাম এই ওয়েভ ফ্রন্টটা আমার এখানে ইনসিডেন্ট করছে, প্লেন ওয়েভ ফ্রন্ট, এই একটা ওয়েভ ফ্রন্ট আমার এখানে ইনসিডেন্স করছে, ঠিক আছে। তাহলে আমি একটা রে এখান থেকে নিচ্ছি, আর একটা রে এইখানে এসে ইনসিডেন্স করছে, ঠিক আছে। এবার আফটার রিফ্লেকশন আমার রেটা এইরকমভাবে ট্রাভেল করে যাচ্ছে এবং এই ওয়েভটা এইভাবে প্রোপোগেট করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে ধরলাম এইটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি নর্মাল কনসিডার করি, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, তার মানে এইটা হবে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। এখানে ঠিক তাই হবে, এইখানে হবে এটা আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর, তাহলে এইটা হবে আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। এবার নাম দিই, এটা মনে করছি এ, এটা মনে করছি বি, এটা মনে করছি সি, এটা মনে করছি ডি, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে আমি কনসিডার করব, এখানে একটা বেসিক অ্যাজাম্পশান আছে, ছবিটা সবার কাছে ক্লিয়ার। এখানে একটা বেসিক অ্যাজাম্পশান আছে কি, যে টাইমে এ পয়েন্টটা সি পয়েন্টে রিচ করেছে ঠিক একই সময়ে বি পয়েন্টটা আফটার রিফ্লেকশন ডি পয়েন্টে রিচ করেছে। তাহলে কি বললাম, বাংলায় লিখে দিচ্ছি, যে সময়ে এ বিন্দুটি সি বিন্দুতে রিচ করেছে ঠিক একই সময় বি বিন্দুটি আফটার রিফ্লেকশন ডি বিন্দুতে রিচ করেছে। অর্থাৎ মানে এবার যদি ইংরেজিতে বলি, the time interval will be same at which the A point reach to point C and B point reach the point D at the same. The time taken for move A to C and B to D will be same. মানে একই টাইম ইন্টারভালে এ পয়েন্টটা সি পয়েন্টে রিচ করবে, বি পয়েন্টটা ডি পয়েন্টে রিচ করবে একই ইন্টারভাল অফ টাইমে, ঠিক আছে। যদি তাই হয়, লেট দ্য ভেলোসিটি অফ লাইট in that medium is v and time taken by the wave is delta t. তাহলে দেন অতএব AC equal to BD equal to V into delta t, মানে AC length আর BD length will be same, AC length and BD length will be same. এবার আমরা দুটো ট্রায়াঙ্গেলকে কনসিডার করছি, কি ট্রায়াঙ্গেল কনসিডার করছি, নাও বিটুইন দ্য ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল বি ডি সি, এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল বি ডি সি, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কম্পেয়ার করছি। তাহলে দেখ, ফার্স্টে একটা কি জিনিস পেয়ে গেলাম, যে এসি ইকুয়াল টু বিডি, এটা তো আমরা পেয়েই গেছি। কি পেয়ে গেছি ফার্স্ট কন্ডিশন, এসি ইকুয়াল টু বিডি। সেকেন্ড কন্ডিশন কি, বিসি হচ্ছে এদের কমন আর্ম, বিসি ইজ আ কমন বেস, বিসি হচ্ছে কমন বেস। আরেকটা কি জিনিস পাবো, যেহেতু কমন বেসের উপর দুটো ট্রায়াঙ্গেল, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সেম হবে, তার মানে 3 বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিসি। আমি আবার কন্ডিশনগুলো দেখে নিই,
AC ইকুয়াল টু BD, BC ইজ এ কমন, তাহলে BAC, অ্যান্ড তার মানে কী লিখতে পারি, সো ট্রায়াঙ্গেল ABC ইজ উইথ ইকুয়াল টু BDC। যদি এটাই লিখতে পারি, তার মানে ইকুইভ্যালেন্ট যদি প্রুফ হয়ে যায়, তাহলে আমি এটাও লিখতে পারি। সো দেন উই ক্যান কনক্লুড দ্যাট, দেন উই ক্যান সে দ্যাট the angle ABC equal to angle DCB। আর এবার দেখে নে, যদি এই দুটো ইকুইভ্যালেন্ট হয় তাহলে ট্রায়াঙ্গেল ABC আর ট্রায়াঙ্গেল বলছি, অ্যাঙ্গেল ABC আর অ্যাঙ্গেল DCB, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। এই যে ABC ইকুয়াল টু DCB, তো আমরা পিকচার থেকে এখান থেকে লিখতে পারি তাহলে অ্যাঙ্গেল I ইকুয়াল টু অ্যাঙ্গেল R। দ্যাট ইজ দ্য ল অফ রিফ্লেকশন। এটাই আমার ল অফ রিফ্লেকশন প্রুফ করছে। ঠিক আছে, আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। নোটটা তোরা ভিডিও থেকে খাতায় লিখে রাখবি। এরপর নেক্সট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রুফ অফ ল অফ রিফ্র্যাকশন। এরপর যেটা পড়বো, প্রুফ অফ ল অফ রিফ্র্যাকশন বাই ইউজিং হাইগেন্স প্রিন্সিপাল। হাইগেন্স প্রিন্সিপাল ইউজ করে আমার ল অফ রিফ্র্যাকশনটাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা তাহলে আগে ছবিটা এঁকে নিই অবভিয়াসলি। তো ধরলাম এটা হচ্ছে আমার দুটো মিডিয়ামের মধ্যে সেপারেশান বা বাউন্ডারি পয়েন্ট। এটা হচ্ছে মিডিয়াম 1, এটা হচ্ছে মিডিয়াম 2। তাহলে ফার্স্ট টাইম ধরলাম যে এরকম একটা ওয়েভ ফ্রন্ট ইনসিডেন্স করছে, তাহলে এইটা হবে আমার একটা ওয়েভ ফ্রন্ট, এটা হবে আমার একটা ওয়েভ ফ্রন্ট। তাহলে আমি এখান থেকে আগে দুটো নর্মাল ড্র করে নিই। তাহলে আমি ধরে নিচ্ছি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1 ইজ গ্রেটার দ্যান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2। মানে হচ্ছে সরি, মানে 2টা হচ্ছে ডেন্সার মিডিয়াম, 1টা হচ্ছে রেয়ারের মিডিয়াম, মানে নিউ 1 ইজ লেস দ্যান দ্য নিউ 2। তাহলে কী হবে, রেটা এরকমভাবে যাওয়ার কথা, সেখান থেকে একটু বেন্ড করে গেল। এই রেটাও এরকমভাবে যাওয়ার কথা, সেখান থেকে একটু বেন্ড করে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্টটাকে নিয়ে নিচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। তাহলে এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে আমার রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। এইখানে ওয়েভ ভেলোসিটি v1, এইখানে ওয়েভ ভেলোসিটি v2। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন R। যদি এইটা I হয় তাহলে এটাও I হবে, আবার এটা যদি R হয় তাহলে এইটা হবে আমার R। ঠিক আছে, কারণ হচ্ছে এইখানটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস R, তাহলে এটা R হবে। আর বলেছি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস R, তাহলে এটা হবে R। এইভাবে আমরা এখানে Rটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার এখানে একটা কন্ডিশন আছে, নামটা আগে দিয়ে দিই। মনে করে এটাকে A দিলাম, এটাকে B দিলাম, এটাকে C দিচ্ছি, এটাকে D দিচ্ছি। তাহলে কি হচ্ছে যে এখানেও ঠিক তাই, সাপোজ ইন ডেল্টা টি টাইম অফ ইন্টারভাল A পয়েন্ট রিচ দ্য পয়েন্ট D আফটার গেট রিফ্র্যাকশন। কি বলছি, লেট in the time interval delta t, A point reach D after get refraction, and in the same time of interval B point reach to C।
মানে যে ডেল্টা টি টাইম ইন্টারভ্যালে এ পয়েন্টটা প্রতিশ্রুত হয়ে ডি পয়েন্টে রিচ করেছে, ঠিক একই সময়ে বি পয়েন্টটা সি পয়েন্টে রিচ করেছে। এটা হচ্ছে আমার কন্ডিশন বা বেসিক অ্যাজাম্পশন টু প্রুভ দ্যাট থিওরি। যদি তাই হয় তাহলে আমার এখান থেকে কী পাচ্ছি, এডি ইকুয়াল টু হচ্ছে ভি টু ডেল্টা টি, হোয়ার ভি টু ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইন দ্য সেকেন্ড মিডিয়াম, আর বিসি ইকুয়াল টু কত পাচ্ছি তাহলে ভি ওয়ান ডেল্টা টি। এখানে বিসি মানে কিন্তু এইটা, অন্য কিছু মানে ধরিস না আবার। তো বিসি মানে কি হচ্ছে ভি ওয়ান ডেল্টা টি, ভি ওয়ানটা কি ভেলোসিটি অফ দ্য লাইট ইন দ্য ফার্স্ট মিডিয়াম, তাহলে এটা হচ্ছে এডি, এটা হচ্ছে বিসি, আমি পেয়ে গেছি। এবার আমাদের তাহলে এবিসি রাইট অ্যাঙ্গেল এবিসি, কারণ এখানেও এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এই রাইট অ্যাঙ্গেল থেকে এবিসি, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি ফ্রম দ্য ট্রায়াঙ্গেল এবিসি। আমি সাইন আইকে ডিফাইন করি তাহলে সাইন আই কী পাবো, সাইন আই ইকুয়াল টু পাবো তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তাহলে এটা হচ্ছে হাইপোটেনিউস, তাহলে বিসি বাই এসি, বিসি বাই এসি কী বললাম, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে বিসিটা হচ্ছে পারপেন্ডিকুলার, এবিটা হচ্ছে বেস, আর এসিটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে সাইন মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, সেই জন্য আমি লিখলাম বিসি বাই এসি। এবার ট্রায়াঙ্গেল এডিসি, এই তলার অ্যাঙ্গেল থেকে যদি আমাকে সাইন আর ডিফাইন করতে বলে তাহলে আমি সাইন আর ইকুয়াল টু কী পাবো, দেখ এইটা পারপেন্ডিকুলার বেস, এটা পারপেন্ডিকুলার বেস, এটা হাইপোটেনিউস, তাহলে সাইন আর কী হবে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মানে হচ্ছে এডি বাই এসি। ঠিক আছে, তাই দুটো আমি ডেফিনেশান পেয়ে গেলাম। এবার আমরা এখানে ম্যাথমেটিক্যাল কাজটা দেখে নিই। নাও আমরা কী করছি, সাইন আই বাই সাইন আর করছি, তার মানে হচ্ছে বিসি বাই এসি, এটা উল্টে যাবে এসি বাই এডি, এসি এসি কেটে গেলে তার মানে কী পাচ্ছি বিসি বাই এডি। তাহলে সাইন আই বাই সাইন আর, বিসি মানে কী পেয়েছি আমি ভি ওয়ান ডেল্টা টি, এডি মানে কী পেয়েছি আমি ভি টু ডেল্টা টি। ঠিক আছে, তাহলে ডেল্টা টি ডেল্টা কী, তাহলে হচ্ছে ভি ওয়ান বাই ভি টু। এবার এটাকে আমি এরকম লিখতে পারি সি বাই ভি টু বাই সি বাই ভি ওয়ান, এইভাবে আমি অ্যারেঞ্জ করতে পারি। দেখ কাটাকুটি করে একই জিনিস আসবে। সি মানে কি ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, তাহলে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম বাই নিউ ভেলোসিটি অফ দ্যাট মিডিয়াম মানে হচ্ছে অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্যাট মিনস নিউ টু, এটা হচ্ছে নিউ ওয়ান। ঠিক আছে, তাহলে সাইন আই বাই সাইন আর, এটা কোনো বইতে এন টু বাই এন ওয়ানও ইউজ করেছে, আমার এখানে এন টু বা নিউ টু সেম, এন ওয়ান বা নিউ ওয়ান সেম। তাহলে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো, এন ওয়ান সাইন আই ইকুয়াল টু এন টু সাইন আর, দ্যাট ইজ দ্য ল অফ রিফ্র্যাকশান। এটাই আমার ল অফ রিফ্র্যাকশান বলছে যে এন ওয়ান সাইন আই ইকুয়াল টু এন টু সাইন আর, বা এখান থেকে এটাও লিখতে পারিস যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ওয়ান এন টু অথবা ওয়ান নিউ টু, দ্যাট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম। ঠিক আছে, এটাও কিন্তু আবার স্নেলস ল প্রুফ করছে। তাহলে এইভাবে আমাদের স্নেলস লটা প্রুফ করছি বা লস অফ রিফ্র্যাকশনটা প্রুফ করছি বাই ইউজিং দ্য হাইগেন্স প্রিন্সিপাল। এবার একটা ছোটো জিনিস পড়বো যে বিহেভিয়ার অফ দ্য প্রিজম লেন্স অ্যান্ড মিরর বাই ইউজিং দ্য হাইগেন্স প্রিন্সিপাল। অর্থাৎ মনে কর এখানে একটা প্রিজম আছে, ঠিক আছে, এইখানে একটা প্লেন ওয়েভফ্রন্ট ইনসিডেন্ট করলো, আফটার পাসিং থ্রু দ্য প্রিজম কী হবে, ওই ফ্রন্টে এরকম বেন্ড ডাউন করে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার প্রিজম। তাহলে প্রিজমের মধ্যে যদি ওয়েভ ফ্রন্ট পাস করে তাহলে তার ওয়েভ ফ্রন্টের নেচারটা এরকমভাবে চেঞ্জ করবে। এবার কথা হচ্ছে যদি আমার লেন্স হয়,
তাহলে লেন্স আমি একটা প্লেন ওয়েভ ফ্রন্ট ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে কী হবে, আফটার রিফ্র্যাকশান আমার লাইটটা কিন্তু এরকমভাবে কনভার্জ করে যায়। কি পয়েন্টটাকে আমরা বলি ফোকাস। তাহলে আফটার রিফ্র্যাকশান ওয়েভ ফ্রন্টের নেচারটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, যেখানে হবে এই ডাইরেকশনটা এইদিকে। তাহলে এইটা হয়ে গেল আমার রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। এটা হচ্ছে বুঝতেই পারছিস ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এটা হচ্ছে আমার লেন্স। এবার কথা হচ্ছে যদি আমার মিরর হতো, যদি স্পেরিক্যাল মিরর হতো তাহলে কেমন হতো, মানে মনে কর এরকম একটা স্পেরিক্যাল মিরর নিয়েছি, তাহলে কী হতো, ধরে নিচ্ছি এটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, আমার প্যারালাল লাইট ইনসিডেন্স করেছে, আফটার ইনসিডেন্ট তারা ফোকাস দিয়ে পাস করে গেছে। আমি হাতে অ্যাকচুয়ালি একটু বেঁকে যাচ্ছে, বাট তোরা কিন্তু পরীক্ষায় স্কেলেই আঁকিস। তাহলে এটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। আফটার রিফ্র্যাকশান তাহলে ওর ওয়েভ নেচারটা হয়ে যাবে এই রকম। ঠিক আছে, যেখানে এইটা হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। অবভিয়াসলি এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এটা হচ্ছে আমার কনকেভ স্পেরিক্যাল মিরর। তাহলে একটা মিরর বা লেন্স বা প্রিজমের মধ্যে পাস করলে আমার ওয়েভ ফ্রন্টে যে কী কী নেচার আসতে পারে বা কী কী নেচার চেঞ্জ হয় সেইগুলোর ছবি হচ্ছে এইটা। ঠিক আছে, তো তোরা আজকে ক্লাসে এতখানি পর, এর দিন এখান থেকে অঙ্ক সেরকম আসে না, খুব কমই আসে, তাও একটা দুটো অঙ্ক আছে করতে হবে বা নিউমেরিক্যালস আছে করতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা প্রিন্সিপাল অফ সুপারপোজিশন অফ ওয়েভসটা পড়বো। তার আগে তোরা এটা রেডি করে নে, আর যদি কোনো ডাউট হয় ব্যাচে সেদিনকে পড়তে আসবি, সেদিনকে ক্লিয়ার করে নিবি। ওকে, টাটা।